আমার ইচ্ছে হলে আপনাকে চুমু খাবো, জড়িয়ে ধরবো, মন চাইলে যখন তখন আপনাকে কোলে নিব। আপনি আমায় বাধা দিতে পারবেন না মহুয়া। বাধা দিলেও সেই বাধা আমি মানব না। নেশালো কণ্ঠে রিহান কথাটি বলেই টুকুস করে মহুয়ার চিবুকে শব্দ করে চুমু খেলো। মহুয়া রাগত্ব চিত্তে রিহানের দিকে চাইলো। ছেলেটা তার হাত পা বেঁধেছে দেখে নিহাত এসব সহ্য করতে হচ্ছে। হাত পা দড়ি দিয়ে বাঁধা না থাকলে নির্ঘাত আস্তুল কালাম করে তবেই ছাড়তো মহুয়া। কিরমির কণ্ঠে আওড়ালো মহুয়া। এসব কোন ধরনের পাগলামো রিহান? এতদিন বাড়িতে জ্বালিয়েছেন, এখন আমার অফিসে এসে জ্বালানো শুরু করলেন। আমি অতিষ্ঠ পুরো। হাতের পায়ের দড়িগুলো খুলে দেন বলছি রিহান। আমি তো তাই চাই আপনি অতিষ্ঠ হন। তবেই তো আমার কথা সারাদিন আপনার মনে পড়বে। দড়ি এখন খুলবো না। আগে আমার লোক পানি হ্যান্ডওয়াশ নিয়ে আসবে। আপনি সেই হ্যান্ডওয়াশ পানি দিয়ে হাত ধৌত করবেন। তারপর আপনি এই বাঁধন থেকে ছাড়া পাবেন। আপনি কি পাগল হয়ে গেছেন রিহান? আমার হাত ফকফকা পরিষ্কার। আমি কোন দুঃখে এখন হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে যাব? কাঠের চেয়ারের সাথে বাঁধা দুই হাত হাতের তালু মেলে ধরল মহুয়া রিহানের পানে। তার হাতে কোনো ময়লা নেই, একদম ফকফকা পরিষ্কার। ক্লায়েন্টের সাথে হ্যান্ডশেক করার সময় হাতে আপনার ময়লা লেগে গেছে, বিদায় ধুতে হবে হাত। গম্ভীর কণ্ঠ রিহানের। মহুয়ার ভ্রু যোগল কিঞ্চিত কুঁচকে এলো। মহুয়া পেশায় উকিল, যার দরুন ক্লায়েন্টদের আসা যাওয়া তার চেম্বারে আছেই। ভদ্রতার খাতিরে মাঝে মধ্যে ক্লায়েন্টদের সাথে হ্যান্ডশেক করতে হয়। রিহান যখন আজ চেম্বারে উপস্থিত হয়, মহুয়া এক ক্লায়েন্টের সাথে হেসে হ্যান্ডশেক করেছিল, যা দেখে রিয়ান প্রচণ্ড কষ্ট পায়। তবুও নিজেকে কন্ট্রোল করে লোকটার যাওয়ার অপেক্ষায়। লোকটা যাওয়ার সাথে সাথেই হুমড়ি খেয়ে চেম্বারে ঢুকে সে। রিহানের দলবল দড়ি নিয়ে আসে। রিহান রাগত্ব হয়ে ফট করে মহুয়াকে একটা কাঠের চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে হাত পা বাঁধে এবং লোকদের নির্দেশ করে হ্যান্ডওয়াশ পানি নিয়ে আসার জন্য। মহুয়ার কণ্ঠে কাঠিন্যের রেশ মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়া কণ্ঠে বলল মহুয়া। আপনি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন রিহান। সুস্থ স্বাভাবিক মানুষের ব্যবহার এমন না। প্লিজ ইমিডিয়েটলি সাইকোলজিস্ট দেখান আপনি, নতুবা পাবনায় যাওয়া থেকে আপনাকে আপনার মেয়র বাবাও আটকাতে পারবে না। আপনার প্রেমে পড়ার পর অর্ধেক পাগল হয়েছে। আপনাকে বিয়ে করে এবার ফুল পাগল হতে চাই। ঠাট্টা করছেন? সিরিয়াস আমি। চকলেট খান। আপনাকে আজ চকলেট পাঠিয়েছিলাম আমার লোকের দ্বারাই। নেননি কেন? আমি বাচ্চা নই যে প্রতিদিন 4 বক্স 5 বক্স চকলেট খাবো। তেতো মুখে বলল মহুয়া। প্রতিদিন রিহান রাতের বেলা মহুয়ার জন্য অনেকগুলো করে চকলেট কিনে, অতঃপর সকালে ঘুম থেকে উঠে মহুয়ার বাড়ির সামনে গিয়ে মহুয়াকে দেয়। মহুয়া নিতে না চাইলে রিহান শাসায়। বিরক্ত হয়ে মহুয়া চকলেটগুলো নেয়, অতঃপর রাস্তার সুবিধাবঞ্চিত বাচ্চাদের বিলিয়ে থাকে। একটা চকলেটও মহুয়া খায় না, যদিও রিহানের অজানা বিষয়টি। আজ রিহান নিজে না এসে তার দলবল দিয়ে চকলেট পাঠিয়েছিল, যার দরুন আজ নাকচ করে মহুয়া চকলেট নিতে। ফলস্বরূপ রিহান কথাটি জানার সাথে তার লো চেম্বারে দ্বিগুণ চকলেট নিয়ে হাজির হয়। রিহান গম্ভীর স্বরে পুনরায় বলল। আপনি মিনিটে মিনিটে চকলেট খাবেন আর আমায় মনে করবেন। চকলেট শেষ হলে আমায় বলবেন, আমি আবার কিনে আপনার বাড়িতে চকলেট ট্রাকে ট্রাকে পাঠাবো। যতদিন নিজের ইচ্ছায় না বলবেন চকলেটের কথা, আমি প্রতিদিন এইভাবে চকলেট আনবো। হুটহাট এইভাবে আপনার চেম্বারে আসবো। আমাকে কেউ আটকাতে পারবে না। বলেই কিটক্যাট চকলেটের কাগজ খুলে এক টুকরো মহুয়ার মুখে জোর করে পুরে দিল রিহান। মহুয়ার দু হাত কুচলিয়ে তিন তিনবার ধুয়ে দিল রিহান। চতুর্থবারে হাতের তালুতে হ্যান্ড ওয়াশ দিতে নিলে মহুয়া এক প্রকার ক্ষেপে যায়। অনেক সহ্য করেছে, আর নয়। এই ছেলের সাহস বেড়ে গেছে। মেয়রের ছেলে দেখে কি মাথা কিনে নিয়েছে নাকি? কর্কশ কণ্ঠে হিসিয়ে মহুয়া চেয়ারে বেঁধে থাকা অবস্থায় বলল। অনেক তামাশা হয়েছে রিহান। দড়িগুলো খুলে দিন, নতুবা আমার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার নামে আমি থানায় ডায়েরি করব। এতে আপনার বাবার এতদিনের মান সম্মান 1 মিনিটে ধূলিসাৎ হবে। বাবা, হুমকি দিচ্ছেন আমাকে? জেলে ভরবেন আমায়? আমি রাজি আছি জেলে যেতে, যদি বা আপনি আমায় থানা থেকে ছাড়িয়ে আনেন। তাছাড়া আমি তো কোনো খারাপ কাজে জেলে যাব না, যে আমার ড্যাডের সম্মানহানি হবে। হা 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 হা। আপনার নামে তো আমি নারী নির্যাতনের মামলা করব। এতটা ভোলা ভালা ভাববেন না আমায়। এটা নিশ্চয়ই ভালো হবে না আপনার বা আপনার বাবার জন্য। আপনাকে কি আমি মেরেছি মহুয়া? বকেছি? আমার যতদূর মনে আছে এই দুইটার কিছুই করিনি আমি। না হলে নারী নির্যাতন আসে কোথা থেকে? প্রমাণ ছাড়া কিছু হয় না, জানেন তো। চুমু খাওয়াকে কি বলে? মহুয়ার উদ্ভট প্রশ্নে চোখে হাসল রিহান। ঠোঁট ফাঁক হলো না ক্ষীণ। ছেলেটাকে হাসলে কত না সুন্দর লাগে। মহুয়ার বক্ষস্থল যে চলকে উঠে এই অসামান্য হাসিতে।
ছেলেটা কি আদৌ এটা জানে? রিহান দুষ্টমি কণ্ঠে বলল, আপনি নারী নির্যাতন আদর দুইটিকে একসাথে গুলিয়ে ফেলছেন বহুয়া। ভবিষ্যতে খুব প্রবলেম ফেস করতে হবে আপনাকে, সঙ্গে আমাকেও। আমি এইসব প্রবলেমে পড়তে রাজি নই। একদিন সময় নেই আদর নারী নির্যাতনের ফারাক আপনাকে বুঝিয়ে দেবো, কেমন? মহুয়া ফেল ফেল করে রিহানের দিকে তাকালো। মুখ ফসকে না হয় একটা বাক্য বলে ফেলেছে, তাই বলে এত দূর? সি সি সি, কথার কি শ্রী! মহুয়া বিড়বিড় করে বলে উঠল। এ আমি কোন পাগলের খপ্পরে পড়লাম খোদা? রিহান মৃদু হাসলো, মহুয়ার মুখের দিকে বুঝে কানে ফিসফিস করে বলল, রিহান পাগলের মতো খপ্পরে পড়েছেন ম্যাডাম। এই খপ্পর থেকে আজীবন আপনার নিস্তার নেই, অন্তত আমি তা হতে দিব না। সন্ধ্যা নেমে এসেছে পৃথিবীতে। যতদূর চোখ যায় নিকষ কালো অন্ধকার। রিহান ক্লান্ত শরীরে নিজের বাড়িতে ঢুকলো। সারাদিন আজ খাটাখাটনি করে দিনের সমাপ্তি ঘটেছে। রিহানদের বাড়িটি 6 তলা বিশিষ্ট। রিহান পরিবার সহ 4 তলায় থাকে। সদর দরজায় প্রবেশ করতে না করতেই এক ঝুড়ি অভিযোগ নিয়ে আসলো তুমিন। কটমট করে রিহানকে বিচার দিল। মন আমায় আবার শাসিয়েছে ব্রো। আমাকে সে নাকি এইবার পুলিশে দিয়ে ছাড়বে। দোষ কি ছিল জানো আমার? বরাবরের মতো রিহান চোখে হাসলো। ছেলেটা ঠোঁট প্রসারিত করেও তো হাসতে পারে। চোখে হাসলে কতটা মাধুর্য ফুটে ওঠে মুখে। তুমিন রিহানের ছোট ভাই। এবার অনার্স 2য় বর্ষে ইংলিশ নিয়ে পড়ছে। মন হচ্ছে মহুয়ার ছোট বোন। ইন্টার সেকেন্ড ইয়ারে মেয়েটা। 1 বছর ধরে তুমিন আদা জল খেয়ে মনের পিছনে পড়ে আছে। মেয়েটা তাকে ঘুরেও দেখছে না। যাকে এক কথায় বলে পাত্তা না দেওয়া। রিহান তুমিনের কাঁধে হাত রেখে তুমিনকে নিয়ে নিজের কক্ষের দিকে ধাবিত হলো। যেতে যেতেই বলল, কি দোষ ছিল তোর? আজ মুনের কলেজের সামনে গিয়েছিলাম ব্রো। গিয়ে দেখি মেয়েটা এই গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে সেটের সামনে ফুচকা খাচ্ছে বান্ধবীদের নিয়ে। তুমি তো জানোই ইদানিং কি গরমটাই পড়ছে। আমি এগিয়ে গিয়ে বললাম, এই গরমে এসব খেতে নেই। মেয়েটা আমার দিকে চোখ গরম করে তাকালো। আমার কথা তো পাত্তাই দিল না, উল্টো বলল, ফুচকা এমন একটা খাবার যে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড ছেড়ে দেওয়ার ক্ষমতা পর্যন্ত রাখে। আর নেক্সট ডে আমার কাছে হস্তক্ষেপ করার চেষ্টা করলে পুলিশে দেবো আমি তোমায়। দুঃখী কণ্ঠে বলল তুমিন। রিহান মৃদু হাসলো। তুমিন তা দেখে মন খারাপ করে বলল, তুমিও হাসছো ব্রো? কেউ আমার মনের দুঃখ বুঝে না। তুমি প্লিজ মহুয়া ভাবিকে যত দ্রুত সম্ভব বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমি তার বোনের নালিশ তাকে করব। রিহানের চোখ মুখের পরিবর্তন ঘটল মুহূর্তে। শরীর থেকে ক্লান্তি চলে গিয়ে ঘিরে ধরল এক বুক প্রশান্তি। মেয়েটার নাম মহুয়া না হয়ে প্রশান্তি হলেও পারত। তোর ভাবি আর মন এক পাত্রের জল। আমার সারাদিন জালে ছাড়ে। মেয়েদের ফুচকা এতটা পছন্দকর খাবার? হ্যাঁ ব্রো, তুমি তো বিদেশে ছিলে, তাই জানো না। ড্যাড কোথায়? অফিস থেকে এসেছে? 6টায় এসেছে ট্যাট অফিস থেকে। দেখো গিয়ে বাগানে আছে। ড্যাডের সাথে তোমার কিছু কথা আছে তুমি, চলো। রিহান কথাটি বলেই নিজ কক্ষ থেকে বের হয়ে গেল। রিহানের পিছনে তুমিনও এগোতে লাগলো। হট কফি খাচ্ছে মহুয়া নিজের বেলকনিতে দাঁড়িয়ে। শীতল আবহাওয়া এখন। কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ পৃথিবীর মানব মানবী। আজ বিদ্যুৎ চমকাচ্ছে গুড় করে আকাশে। বৃষ্টির দেখা এখনো মেলেনি। হয়তো অন্য কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে। মহুয়া কফিটুকু শেষ করে নিজের রুমে এলো। একটা জটিল মামলা এসেছে। গাজীপুরের প্রভাবশালী সৈয়দকে এক কৃষক মতিউর নাকি খুন করেছে। তবে কৃষক মতিউর ব্যাকুল হয়ে বলছে সে এই কাজ সে করেনি। কিন্তু তাকেই প্রথম সৈয়দের লাশের পাশে দেখা গিয়েছিল। পাড়া প্রতিবেশীর থেকে জানা গেছে সৈয়দের প্রতি আক্রোশ ছিল অনেক আগে থেকে মতিউরের। একবার সৈয়দের থেকে মতিউর সুদের উপর টাকা নিয়েছিল। সময় মতো টাকা ফেরত দিতে পারেনি বলে মতিউরকে বাবা মা তুলে বকাঝকা করে। সৈয়দের দিকে তেড়ে গিয়ে মতিউর সেদিন মারতে যায়। এইটুকু কাহিনী। আজ এই কাহিনী জটিলতায় ভরে গেছে। মহুয়ার যতদূর মনে হচ্ছে মতিউরকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। মহুয়া ঠিক করলো, কাল একবার জয়দেবপুরের জেলখানায় গিয়ে মতিউরের সাথে দেখা করে কথা বলবে প্রথম থেকে। মিথ্যা অপবাদে কিছুতেই মতিউরকে সে শাস্তি পেতে দিবে না। মহিদুল খান বাগানের চেয়ারে বসে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। রিহান তুমিন দুজনেই ফাঁকা চেয়ারে দখল করে বসলো। ড্যাডের ফোন কাটার অপেক্ষায় রিহান। গুরুত্বপূর্ণ কথা বলার আছে আজ। কয়েক মিনিট পর ফোন কাটলেন মহিদুল। মুঠোফোন টেবিলে রেখে স্বাভাবিকভাবে বললেন, বাড়িতে কখন এসেছো হাহান?
আজকাল তোমার দেখা পাওয়া ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। ব্যস্ত থাকি ড্যাড। গম্ভীর স্বরে বলল রিহান। মহিদুল ভ্রু যুগল কুঁচকে এলো, ললাটে ভাঁজ পড়লো দুখানা। ছেলে কি করে না করে সবই খবর আসে তার কাছে। বড় হয়েছে ছেলে, চাইলেও এখন শাসন করতে পারে না আর। কিছু বলবে তুমি? হ্যাঁ ড্যাড, বলো শুনি। আমার কিছু টাকা লাগবে ড্যাড। কি করবে? ফুচকার দোকান দিব। মৃদস্বরে বলল রিহান। মহিদুল তমিন ফ্যাল ফ্যাল করে তাকালো রিহানের দিকে। এক প্রকার উচ্চস্বরে মহিদুল বলল, মাথা ঠিক আছে তোমার হান? শিক্ষিত ছেলে হয়ে ফুচকার দোকান দেবে? পড়াশোনা শেষ করিয়েছি তোমার এই জন্য? আমার মান সম্মান নষ্ট করার ফোন দিয়ে গেছো। তোমার মাকে আমি এক্ষুনি ফোন করে বলছি, তার ছেলে পাগল হয়ে গেছে। ড্যাড হাইপার হচ্ছ কেন? আমার কথা সম্পূর্ণ করতে দাও। ফুচকার দোকান তো আমি বাইরে দিব না, বাড়ির ভেতর দেব। আমার দোকানের একজন মাত্র কাস্টমার থাকবে, আর সেটা হলো মহুয়া। মহিদুল আফসোস করে কপালে হাত ঠুকে বললেন, প্রেমে পড়ে এই ছেলের মাথা পুরো গেছে। আল্লাহ আমার ছেলেকে ঠিক করে দাও। জেলখানার বাইরে অপেক্ষারত মহুয়া মূলত মতিউরের সাথে দেখা করতে আসা। মতিউরকে ডেকে আনতে গেছে এক কনস্টেবল। জেলখানার চারপাশে মানুষ আসা যাওয়া করছে। অনেকে জেলখানার বাইরে বসে স্বজনকে দেখার আশায়। দুই একটা আসামিকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে জেলখানার ভিতরে রাখা। মহুয়ার কষ্ট হলো, বড্ড কষ্ট তাদের এইভাবে দেখে। কী বা করার, পাপ করলে পাপের শাস্তি যে ভোগ করতে হয়, এইটাই যে নিয়ম আদিকাল থেকে হয়ে আসছে। মতিউর মহুয়ার দিকে এসে জড়ো কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? এই তো আছি আফা, খুনের আসামি হইয়া জেলে পস্তাছি। আপনি কি আমার উকিল? হুম। শুধু শুধু আপনার সময় নষ্ট আফা। বাজেভাবে আমি ফাইসা গেছি। এই ফাঁস গলায় কাটার আকারে পরিণত হইছে। কেউ পারবো না আমারে ছাড়াইতে। সারা জীবন আমারে জেলে পয়সা মরা লাগবো। চোখের পানি ফেলে কথাগুলো বলল মতিউর। মহুয়া এগিয়ে আসে মতিউরের দিকে, সযত্নে মতিউরের চোখের পানি মুছে দেয়। মতিউর উৎকণ্ঠা স্বরে বলল, কি করতেছেন আপা? আমার শরীরে নোংরা, আপনার জামায় ভরবো। ভরলে ভরবে, সমস্যা কি? এবার প্রথম থেকে ঘটনাগুলো বলুন তো। ওই দিন সন্ধ্যায় ঠিক কি হয়েছিল? ওই দিন ধান কাটা এর নিয়ে পাকার মোড়ের রাস্তা দিয়া আমি বাড়ি যাইতাছিলাম। সৈয়দের বাড়ির পাশ দিয়া আমার বাড়ি যাওয়া লাগে। সৈয়দের বাড়ির সামনে আইলে চিৎকার সুন্দর পাই কারো। আমি দৌড়াইয়া তার বাড়ির ভিতরে যাই। গিয়া দেখি সৈয়দ চিত হইয়া মাটিতে পইরা আছে। যাইয়া আমি সৈয়দরে ডাকি, উঠে না। নিঃশ্বাস দেখি নাকের কাছে হাত দিয়া, শ্বাস চলে না। বুঝি ও আর এই পৃথিবীতে নাই। এই টুকুরে তিল থেকে তাল বানায় আলাইছে আফা। আমার মাইয়া বউয়ের কি হইব? আমি ছাড়া এই পৃথিবীতে কেউই নাই তাগো। মহুয়া সমীকরণ মিলানোর প্রয়াসে ভাবুক কণ্ঠে বলল, আপনার কিছু হবে না চাচা, আপনি নির্দোষ হলে জামিন পাবেন। টেনশন করবেন না। আজ আসি। আচ্ছা আফা। কোর্ট থেকে বেরিয়ে বড় রাস্তার মোড়ের সামনে মহুয়া থামলো। রিক্সা একটাও খালি নেই। মহুয়া ঠোঁট চেপে ও দূরে তাকালো। রিক্সার দেখা মিলল না। আচমকা একটা প্রাইভেট কার মহুয়ার সামনে এসে থামলো। পলক ঝাপটে সামনের দিকে তাকালো। গাড়ির জানালার কাচ অল্প খোলা। গাড়ির ভিতরে রিহান। ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখছে সে। মহুয়া রিহানকে দেখামাত্র স্ত্রীর পা গতিশীল করলো। এই ছেলের পাল্লায় এখন পড়া যাবে না। অনেকটা হাঁটলো মহুয়া, যতটুকু পায়ের জো চলে। কিন্তু এত ধাপ ধুপ করে হেঁটেও লাভের লাভ কিচ্ছুটি হলো না। রিহান পুনরায় গাড়ি নিয়ে তার সামনে হাজির হলো। গাড়ির দরজা খুলে নিষ্পাপ স্বরে বলল, আমি ভূত নাকি ভাল্লুক আমাকে দেখে পালাচ্ছেন? মহুয়া জবাব না দিয়ে উল্টো পথ ধরলো। কথা বললে কথা বাড়বে, কি দরকার? তার চেয়ে বরং চুপ থাকা শ্রেয়। এমনভাবে মহুয়ার অন্য রাস্তা ধরলো যেন রিহান নামক কোনো ব্যক্তিকে সে চিনে না বা সম্মুখে নেই। মহুয়া কেটে পড়তেই রিহান গাড়ি থেকে নামলো। গাড়ির ড্রাইভারকে নির্দেশ করলো তার পিছন পিছন যেন গাড়িটা নিয়ে আসে। তারপর দ্রুত গতিতে মহুয়ার পিছু নিল। শর্টকাট রাস্তা ধরলো রিহান, যাতে মহুয়ার সাথে দেখা ছটফট মিলে। যেইভাবে ধাপধুপ করে মেয়েটা হাঁটছে, মহুয়ার দেখা মিলল। রিহান রাস্তার কিনারায় স্থির চিত্তে দাঁড়িয়ে। মহুয়া আসার সাথে তাকে পাকড়াও করবে। সে চাইলেও তাকে এড়িয়ে যেতে পারবে না, কেননা এই রাস্তাটা একটাই। কোনো উপায়ান্তর নেই অন্য পথ ধরার। মহুয়া তার চোখের সীমানায় এলো। রিহান গম্ভীর কণ্ঠে এগিয়ে বলল, গাড়িতে বসুন, সেখানে বসে কথা বলি। রাস্তায় দাঁড়িয়ে কথা বললে আপনার প্রবলেম হবে, আমার প্রবলেম হবে।
মহুয়া ঠোঁট চেপে রাস্তাটির চারপাশ দেখে নিল। স্কুলের কলেজের পোলাপান রাস্তায় ভিড় করে যাতায়াত করছে। রাস্তার চারপাশ দেখে নিয়ে রিহানের দিকে তাকালো। মহুয়ার দৃষ্টি অনল লাভায় পরিপূর্ণ। এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করলে অবশ্যই কাল একটা নিউজ বের হবে তাদের দুজনকে নিয়ে। সাংবাদিক বসে থাকে উত পেতে, টকে ঠ করে বানোয়াট গল্প লোটার জন্য। ততক্ষণে গাড়ি এসে থামে দুজনের সামনে। রিহান গাড়ির দিকে এগিয়ে গাড়ির দরজা খুলল, তারপর বলল, গাড়ির ভিতরে প্রবেশ করুন। মহুয়া দ্রুত পায়ে পিছনের সিটে গিয়ে বসলো। রিহান গাড়িতে উঠে দরজা লাগালো। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। মহুয়া চুপ থেকে হঠাৎ করে রিহানের দিকে ঝুঁকে এলো পাতারি বুকে আঘাত করতে লাগলো। দাউ দাউ করে বাড়ছে মহুয়ার রাগ। আর কত সহ্য করা যায়? রিহান গম্ভীর তখনও। ড্রাইভার অবাক হয়ে দর্পণে দেখছে, ভয় পাচ্ছে সাথে। তার স্যারের যে রাগ, এই মেয়ের কপালে নির্ঘাত আজ দুঃখ লেখা আছে। ড্রাইভারের ধারণা মিথ্যা প্রমাণ করে দিল রিহান। ঠোঁট প্রসারিত করে হাসলো, মহুয়ার সাথে খেসে বসলো, তারপর বলল, কারো মার খেয়ে এতটা ভালো লাগা কাজ করে বিশ্বাস করুন, আগে জানতাম না আমি। আপনি না মারলে এই অভিজ্ঞতা অর্জন সম্ভব হতো না। প্লিজ আর কিছু মারুন তো। মহুয়ার হাত থম মেরে গেল। বিমূঢ়তার সহিত রিহানের দিকে তাকালো। হৃদযন্ত্র দ্রিম দ্রিম শব্দ করছে। কি অসহনীয় যন্ত্রণা! মহুয়া হাত বুক থেকে সরিয়ে নিতে নিলে রিহান খপ করে ধরলো, তারপর বলল, কি হলো, আজ কথা বলছেন না? বউ বাবা কি হলেন নাকি? আপনার মায়ের নাম্বারটা দিন। কেন? বলবো ওনার ছেলেকে ভালো একটা সাইকোলজিস্ট দেখাতে। সাইকোলজিস্ট দিয়ে কিছু হবে না, আপনাকে লাগবে আমার, তবে আমি সুস্থ হব। এখন পিছন করুন তো। পিছনে ঘুরতে যাব কেন? এইভাবে আছি ভালো লাগে না? রিহান তার পিছনে রাখা চিরুনি ডাবল আমলা তেলের বোতল হাতে নিল। মহুয়ার সামনে ধরে বলল, ইউটিউব থেকে বিনুনি করা শিখেছি, এবার দেখব কতটুকু পারি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল মহুয়া, বিনুনি করা শিখেছেন ভালো কথা, সেটা আমার উপর প্রয়োগ করার কারণটা কি জানতে পারি? Why not? Because I love you. I want you. ভাঙা রাস্তার ঝাঁকুনিতে মহুয়া না চাইতেও রিহানের সংস্পর্শে এসে গেছে। রিহানের সাথে ঘেঁষে মহুয়া। লোহমায় মহুয়া অপ্রতিভ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চলন্ত গাড়ি থেকে উঠে কিনারায় গিয়ে সিটে মেরে বসলো। রিহান মৃদু হাসলো। ড্রাইভার ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে। রিহান এমন ভাঙা রাস্তা দিয়ে চলাফেরা করা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু মহুয়া এমন রাস্তা দিয়ে এসেছে যে রাস্তা শেষের দিকে ভাঙা। অন্যদিন হলে রিহান ড্রাইভারকে আচ্ছা মতো ছাড়তো। রিহান এইবার মহুয়ার পাশে ঘেঁষে বসলো। অতঃপর কানে কানে ফিসফিস কণ্ঠে বলল, আপনার ছোঁয়া যদি একটুখানি পাওয়া যায় ভাঙা রাস্তায় এসে, আমি সারা জীবন ভাঙা রাস্তার পথ দিয়ে যাতায়াত করতে রাজি। মহুয়া চোখ রাঙালো, মিনমিন কণ্ঠে বলল, আজ আর আমি একা নেই, ড্রাইভার সাথে আপনার। লোকটা কি ভাববে জানেন? আপনি পাগল। রিহান দুষ্ট স্বরে বলল, আমার সাথে আলাদা সময় কাটাতে যাচ্ছেন? আমায় মুখে বলতে পারেন মহুয়া, ড্রাইভারকে ইঙ্গিত করে বোঝাতে হবে না। মহুয়ার অস্বস্তি বাড়লো। রিহানের থেকে অল্প দূরত্ব রেখে গাড়ির সাথে ঘেঁষে গেল। রিহান আগে ছিল গরু গম্ভীর, কথা এক প্রকার সেকে বলতো। অদরকার কোনো কথা তার মুখে শোনা যেত না। তবে এখন তার মুখে সকল রকমের আজগুবি কথাবার্তা শোনা যায়। মহুয়া কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, যেমন আপনি তেমন আপনার কথাবার্তা। আমি নামবো, আমায় নামিয়ে দিন এবং আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন। রিহান মুহূর্তে হাঁক ছাড়লো, বলল ড্রাইভারকে। নবীন গাড়ি থামালো চটজলতি। রিহান গাড়ির দরজা খুলে বাইরে বের হলো। নবীনকে গাড়ি থেকে বের হতে বলল। নবীন বের হলো। মহুয়া বের হতে নিলে রিহান দরজা বন্ধ করে দিল। গাড়ি করলো লক। রিহান ওয়ালেট থেকে 1000 টাকার দুটো নোট বের করে ড্রাইভারের হাতে গুঁজে দিল এবং হাসি মুখে বলল, তোমার গাড়ি চালানোর ফার্স্ট টাইম আমি খুশি হলাম নবীন, তাই এটা তোমার পাওনা আমায় খুশি করার জন্য। বাড়ি চলে যাও, আজ তোমার ছুটি। আমার বাড়ি থেকে তোমায় ফোন করলে বলবে আমি তোমায় ছুটি দিয়েছি। নবীন কৃতজ্ঞতা প্রকাশ করলো চোখে। রিহান গাড়ির লক খুলে ড্রাইভিং সিটে বসলো। দরজা জানালা বন্ধ করে গাড়ি চালাতে শুরু করলো। মহুয়া পিছন থেকে তেতে উঠলো। খিটখিটে কণ্ঠে বলল, আমায় বের হতে দিলেন না কেন? আমি বাড়ি যাব, থামান গাড়ি। রিহান গাড়ি চালানো অবস্থায় বলল, আপনাকে ছুটি আমি দেইনি, ফাঁকি বাজবে। একদম বাজে কথা বলবেন না। আমি মোটেও ফাঁকিবাজ মেয়ে নই। এরকম কোনো রেকর্ড আমার নামে নেই। আচ্ছা, গাড়ি থামান এখন। আমি এত কষ্ট করে চুল বাঁধা শিখলাম, আপনার জন্য চিরুনি তেল নিজে কিনলাম, তা অ্যাপ্লাই করবো না? আমি এমনিতেই ঠিক আছি, আপনি আমায় নামিয়ে দিন। রিহান জবাব দিল না।
মহুয়া এক সমানে বকবক করেই গেল, এক সময় হাল ছেড়ে দিল। বুঝে গেল এই থেকে তার কার্যসিদ্ধি হাসিল না করে তাকে ছাড়বে না। নিরিবিলি গাছগাছালির একটি প্রাকৃতিক মনোরম পরিবেশে গাড়ি থামালো রিহান। নির্মল হাওয়া বইছে চারিদিক। রিহান গাড়ি থেকে নামলো না, না মহুয়াকে নামতে দিল। শুধুমাত্র গাড়ির জানালাগুলো খুলে দিল। রিহান আদুরে কণ্ঠে বলল, পিছন ঘুরুন মহুয়া। মহুয়া রিহানের দিকে তাকালো একটি বার। ছেলেটার চোখ মুখে লেপ্টে আছে খুশি। এত খুশির কারণ কি সে রিহানের নির্দেশ মাফিক পিছন ঘুরে বসলো। রিহান মহুয়ার দিকে এগিয়ে এলো। মহুয়ার কাকড়ায় বেঁধে রাখা চুল খুলে ফেললো। পুরো পিঠে লেপ্টে গেল তার চুলে। মহুয়ার চুল এতটা বড় নয়, পিঠ পর্যন্ত চুল, তবে ঘন। বড় দাঁতের চিরুনি কিনে এনেছে রিহান, যাতে চুলে ব্যথা না লাগে। রিহান ধীর গতিতে চুল আঁচড়াতে আরম্ভ করলো। 18 বার চুল আশ্রিয়ে বিনুনি চুলে করতে শুরু করে। বিনুনি করলো, তবে একটু ঢিলে হলো। রিহান চুলকে দায়ী করে বলল, অতিরিক্ত চুল সিল্কি আপনার, তাই একটু ঢিলে হয়ে গেছে, ব্যাপার না। রিহান ভুল কিছু বলেনি, সত্যি তাই। চুলে তেল দেওয়ার সময় পায় না সে। চুলে তেল না দেওয়ার কারণে সারা বছর শ্যাম্পু করায় তার চুলে কখনো খোপা হয় না। এতটা সিল্কি তার চুল। তার থেকে ছোট চুলে খোপা হয়। এই যে মনের চুল মহুয়ার থেকেও ছোট, কিন্তু তার চুলে বেশ সুন্দর খোপা হয়। এই বছরে কবে মহুয়া চুলে তেল দিয়েছে মনে করার চেষ্টা করলো, মনে পড়লো না। হঠাৎ মহুয়া মন খারাপ করে বলল, সময়ের অভাবে চুলে তেল দেওয়া হয় না। মা থাকলে আমারটা হতেই দিত না, জোর করে আগে তেল দিয়ে দিত। মহুয়ার চোখ টলমলে, আর একটু হলেই অশ্রুর স্রোত বইবে। পৃথিবীতে মা না থাকলে হয়তো বোঝা যায় পৃথিবী কত কঠিন। আর যদি মা বেঁচে থেকেও মায়ের ভালোবাসা স্নেহ পাওয়া না যায়, তবে এই কষ্টের মতো আর কষ্ট হয় নাকি? মহুয়ার বাবা ছিলেন সাত্তার আহমেদ, পুলিশ অফিসার। বাবা মা বোনকে নিয়ে ছিল তাদের সুখের সংসার। দিনগুলো ভালোই যাচ্ছিল। কোথায় আছে বেশি সুখ, কপালে সয় না। মহুয়ার বেলায় সেই রকম। একবার রেপিস্টের তদন্ত মহুয়ার বাবা সাত্তার আহমেদের কাঁধে পড়ে। তিনি তদন্ত করতে মিরপুরে যান, কিন্তু এই তদন্ত তার জীবনেই কাল নামে। তরতাজা মানুষটা 3 দিনের দিন মৃত্যু অবস্থায় নিজ ঠিকানায় আসে। গলা আলাদা করা, হাত পা আলাদা অবস্থায় ওনার লাশ উদ্ধার করে পুলিশ। কি ভয়ানক খুন! 7 বছর আগেরকার ঘটনা চোখে ভাসলে মনে হয় এটা তো কালকের ঘটনা। মহুয়ার মা আলিয়া সাত্তারের মৃত্যু মেনে নিতে পারেন না। লাশ দেখার সঙ্গে সঙ্গে 2 দিন বেহুশ হয়ে থাকে। মায়ের অনুপস্থিতিতে বাধ্য হয়ে বাবার লাশ দাফন করতে হয়। কি তুফান গেছে সেই সময়, আহা! মহুয়া মনে প্রাণে চায় এই তুফান আর কারো জীবনে না আসুক। লাশ দাফন হওয়ার 2 দিনের মাথায় জ্ঞান ফিরে আলিয়ার, তবে শেষ রক্ষা হয় না। আলিয়ার ব্যবহার অস্বাভাবিক দেখায়। নিজের হাতে কামড়ায়, নিজেকে আঘাত করে, খাবার খান না। 7 দিনের দিন আলিয়াকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। আলিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ডাক্তার সাফ জানায় বাড়িতে থেকে তার ট্রিটমেন্ট সম্ভব নয়। মহুয়া কান্না করে ফেলল হু হু করে। রিহান অস্থির হয়ে পড়ল। এই তো স্বাভাবিক ছিল মেয়েটা। ব্যস্ত ভঙ্গিতে মহুয়াকে নিজের বুকে আগলে নিল। দুহাতের আজলা দিয়ে যত্নে চোখের পানি মুছে দিল। আদুরে কণ্ঠে রিহান শুধালো, আমি আছি তো আপনার জীবনের ছোট ছোট বিষয় খেয়াল রাখার জন্য। আপনার মায়ের মতো না পারলেও আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না মহুয়া। এবার লক্ষ্মী মেয়ের মতো কান্না থামান দেখি। আমার যে বুক জ্বালা পোড়া করছে আপনার কান্নারত চেহারা দেখে। আপনি কি চান আপনার কান্নার অহংকারে আমি ভস্ম হয়ে যাই? মহুয়া এখনো রিহানের বুকে লেপ্টে আছে। ক্রন্দন থামেনি মহুয়ার রিহানের আদুরে কথনে। রিহানের বুকের বাঁ পাশে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। মেয়েটাকে 1 বছর ধরে সে চিনে। কখনো এইভাবে মেয়েটাকে দেখেনি সে। যদি দেখেছে, কখনো প্রতিবাদী, কখনো ক্রোধিত চোখে মুখে। মহুয়াকে শক্তপোক্ত হাতে নিজের বুকের সাথে চেপে ধরল রিহান। রিহানের মাথা মহুয়ার কপালে ঠেকিয়ে কানে ফিস ফিস কণ্ঠে বলল, রিহান। এভাবে কান্না করে না শোনা, আমার কষ্ট হয়। কথাটি পূর্ণ কহুরে যেতে মহুয়ার শরীর কেমন যেন করে উঠল। সর্বাঙ্গের লোম মুহূর্তে কাটা দিয়ে উঠল। কান্না থেমে গেল। চোখ হলো অনিমেষ। রিহান মহুয়ার দিকে তাকালো। মহুয়ার ঠোঁট রাঙানো খয়েরি লিপস্টিকে কান্না করার ফলে ঠোঁট কাঁপছে মৃদু। রিহানের ভয়ঙ্কর কিছু বাসনা মাথায় ভর করলো। মুহূর্তে মহুয়াকে আস্তে ধীরে বুক থেকে সরিয়ে সিটে বসলো। পেছনের সিটে থাকা পানির বোতল ঘাড় ঘুরিয়ে এনে বোতলের সিপি খুলে ঠক ঠক করে খেলো। চোখ বন্ধ করলো, নিজেকে কন্ট্রোল করলো। অতঃপর গাড়ি চালাতে আরম্ভ করলো। সকাল 10টা। মহুয়া কাপড় ভাঁজ করে ব্যাগে ঢুকাচ্ছে। মন কাপড় এগিয়ে সাহায্য করছে। ব্যাগ গুছানো শেষ হলে মন নিজের ব্যাগ গুছিয়ে নিল।
মতিউরের মামলার তদন্তের জন্য মহুয়া আজ শ্রীপুর যাবে। 7 দিনের সময় নিয়েছে মহুয়া আদালত থেকে। যদিও সকল প্রমাণ মতিউরের বিরুদ্ধে, 2 দিন শ্রীপুর থাকবে মহুয়া। বিশাল বড় ফ্ল্যাটে মহুয়া তার বোনকে নিয়ে থাকে। ফ্ল্যাটটা তাদের নিজেদের। বাবা খুব শখ করে 4 তলা ফাউন্ডেশনে দিয়েছিল, কিন্তু বাড়িটি মাত্র 2 তলা কমপ্লিট হয়েছে। নিচতলায় মহুয়ারা, ওপরতলা ভাড়াটে। এক ফ্ল্যাটে বোনকে রেখে বাইরে যাবে না মহুয়া, তাই ঠিক করেছে তার বান্ধবী মৌটুসির বাসায় 2টি দিন থাকবে। কলেজেও কাছে হবে। মহুয়া রেডি হলো, নিজ রুম থেকে মুনকে হাঁক ছাড়লো। তোর হয়নি এখনো মন? মুন অন্য রুম থেকে জামা পরে এসে মহুয়ার দিকে পিট করে বলল। জামার চেইনটা লাগিয়ে দে তো আপু। মহুয়া ধীর গতিতে টেনে চেইন লাগিয়ে দিল। বিছানায় রাখা কালো রঙের 2টো ব্যাগ হাতে নিল। দেয়ালের কাছে এসে 2 ব্যাগ এক হাতে নিয়ে তার কাটায় রাখা ফ্ল্যাটের চাবি হাতে নিল। মন মাথায় চিরুনি করে উৎকণ্ঠা স্বরে বলল। আপু, আমি একটা ব্যাগ হাতে দে, আমি নিয়ে যাই। মহুয়া ব্যাগ দুটোর একটাও দিল না, বরং হাতের থাকা চাবিগুচ্ছ মনের হাতে তুলে দিয়ে বলল। তুই মেইন দরজা লক করে আয় বাহিরে। রিহান বিছানায় এক কাত হয়ে ঘুমাচ্ছে। 3বার ওকে ডেকে গেছে তুমিন, কিঞ্চিত পরিমাণে লড়েনি সে। ঘুমটা এবার পাতলা হয়ে এলো ফোনের ভাইব্রেশনে। চোখ বন্ধ রেখে বিছানা হাতড়ে ফোন হাতে নিল। শুরু চোখে কল রিসিভ করলো। পুনরায় চোখ করে বলল। বলো। ম্যাম 12টায় শ্রীপুরে যাচ্ছে স্যার। রিহান নিশ্চুপ রইল। ওপাশ থেকে মহুয়ার তথ্য দেওয়া মাসুম বার কয়েক বলল। হ্যালো হ্যালো স্যার, আমি এখন জানা মাত্রই আপনাকে জানালাম। ম্যাম মাত্রই তার বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। রিহান গম্ভীর স্বরে বলল। ম্যামকে ফলো করো মাসুম, আমি না আসা পর্যন্ত প্রতি মিনিটের আপডেট আমার চাই। রিয়ান ফোন কেটে বড় করে নিঃশ্বাস নির্গত করলো। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে উদ্যত হলেও জলদি ফ্রেশ হতে হবে তাকে। রিকশার ভাড়া মিটিয়ে রিকশা থেকে নামলো মহুয়া ও মুন। রিকশায় রাখা ব্যাগ দুটো হাতে নিয়ে মুনের সাথে সামনে এগুলো। 6 তলার বাড়ির সামনে এসে থামলো দুজনা। বাড়িটির সাথে ঘেঁষে একটা বড় মুদির দোকান। বাড়ির বাহিরে একটা দারোয়ান বসে। মহুয়াকে চোখে পড়তে দারোয়ান বলল। কয় তালায়? কার বাসায়? মহুয়া ভদ্রতার সহিত বলল। 6 তলায় যাব, মৌটুসির বাসায়। আফার ফ্রেন্ড? জি। আচ্ছা যান ম্যাম। রিহান ফ্রেশ হয়ে তার বারান্দায় এসে মেলে দেওয়া টাওয়েল হাতে নিল। ভেজা মুখ মুছে যথাস্থানে রাখলো। বারান্দার কিনারায় ঝুলিয়ে রাখা ফুলের টপের দিকে রিহান এগিয়ে গেল। রিহানের বারান্দার কিনারা থেকে মেইন রোড দেখা যায়। রিহান তার গাছ থেকে রক্ত লাল একটা গোলাপ ছিঁড়ে নিল হাতে। তারপর উদ্যত হলো বারান্দা থেকে বেরিয়ে যাবার জন্য। রিহান বের হতে নিলে বাইরে মহুয়ার মতো কাউকে লক্ষ্য করলো। তার বাড়ির নিচে দাঁড়িয়ে মেয়েটা দারোয়ানের সাথে কথা বলছে। রিহান তির্যক দৃষ্টিতে নিচে তাকালো। চোখের ভুল নয়, এটা মহুয়াই। রিহান চোখে আসলো, আদুরে কণ্ঠে বলল। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করছি আপনাকে ধরার জন্য, আর আপনি আমার বাড়ির সামনে হাজির। গুড, আই লাইক ইট। মহুয়া মুনকে ইশারা করলো তার পিছন পিছন আসতে। লিফট দিয়ে 6 তলায় উঠলো। বাম প্রান্তের ফ্ল্যাটের ডোরবেল চাপলো। মৌটুসি দরজা খুলে দিল। মৌটুসি হচ্ছে মহুয়ার গুড ফ্রেন্ড। চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করা যায়, এটা হচ্ছে মৌটুসি। মৌটুসি হেসে বলল। কি রে, বাহিরে দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়। মহুয়া নাকচ করে বলল। সময় নেই, বাস ধরতে হবে। তোকে বলেছিলাম না কাল মুনকে রেখে যাওয়ার কথা, তাই দিতে এলাম। পানি চাই, কিছু তো খেয়ে যা দোস্ত। আজ না, অন্য একদিন। মুন যা বাড়ির ভিতরে। মুন তার ব্যাগ মহুয়ার থেকে নিল, অতঃপর বলল। সাবধানে যাবি আপু। আচ্ছা মৌটুসি, গেলাম রে। আমার বোনকে দেখে রাখিস। আচ্ছা সাবধানে যাস, একটু পানি খেয়ে যেতে পারতি। সরি রে, আজ সময় নেই, অন্য একদিন ইয়ার। চৌরাস্তা যেতে হবে মহুয়াকে অটো করে। এখানে মিনি বাস বা দুপাল্লার বাস চলাচল করে না। চৌরাস্তা থেকে বাস চলাচল। মহুয়া অটো পেয়ে গেল, তবে লোকাল বাসের মতো অটো। খানিকক্ষণ পর পর যাত্রী তুলছে অটো চালক। অটো এখন ফাঁকা। মহুয়া অটোর এক পাশে বসে। কৃষি গবেষণার প্রথম গেটে অটো থামলো। মহুয়ার চোখ তখন বাহিরে সীমাবদ্ধ। সে ঘুরে ঘুরে বাহির দেখছে। মহুয়ার পাশে এক যুবক বসলো। মহুয়া আজ করতে পারলো ছেলেটার পা দেখে। চেহারা আর দেখতে হলো না। হঠাৎ ছেলেটা মহুয়ার সাথে ঘেঁষে বসলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল। আমার ছেলে শ্রীপুর যাচ্ছেন মহুয়া, এটা আদৌ ঠিক? আপনাকে 1 ঘন্টা না দেখলে আমার পাগল পাগল লাগে। একবারও ভেবে দেখেছেন আমি 2টো দিন থাকবো কি করে?
শুধু জেলখানার আসামির কথা ভাবলেই চলবে? অপ্রকাশিত কিছু ঘটলে আমরা যেমন চোখ বড় বড় করে ফেলি, ঠিক সেভাবে মহুয়া চোখ বড় বড় করে ফেলল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, রিহান, মহুয়ার মাথা ভন ভন করছে। রিহানের উপস্থিতি সে মানতে পারছে না। সে শ্রীপুর যাচ্ছে এটা তো জানার কথা নয় রিহানের। তাহলে গুপ্তচর রেখেছে তার খবরাখবর নেওয়ার জন্য নাকি? একবার আর চোখে রিহানের দিকে তাকালো। রিহান তারই দিকে তাকিয়ে চট করে দৃষ্টি সরিয়ে নিল। রিহান চোখের ভাষায় আশ্বস্ত করলো, এই যে সে রিহান। মহুয়া নিজেকে সময় নিয়ে শান্ত করলো, বড় বড় নিঃশ্বাস নির্গত করলো, তারপর বলল, আপনি এখানে কেন রিহান? ওই যে বললাম আপনাকে 1 ঘন্টা না দেখলে আমার পাগল পাগল লাগে, কষ্ট হয়। মোট কথা আপনাকে না জ্বালালে আমার সকাল শুরু হয় না। 2 দিন শ্রীপুর থাকবেন আপনি, আমার সকাল শুরু হবে কি করে? ঘুম থেকে উঠে চকলেট নিয়ে আপনার বাড়ির সামনে যাওয়া আমার হ্যাবিট। এছাড়া আপনার মুখ দর্শন না করে আমি সকালে নাস্তা করতে পারি না। আপনার চেম্বারে অহরহ ক্লায়েন্ট যাতায়াত প্রতিদিন। তার মধ্যে প্রতিদিন যে কিছু ক্লায়েন্টকে আমি পিটিয়ে হসপিটালে পাঠাই, আপনি এখানে না থাকায় আমার এটাও হবে না। দেখুন, আপনি ছাড়া আমার ডেইলি রুটিন কেমন পানসে খাপ ছাড়া। অভিযোগে ভরা কণ্ঠ রিহানের। মহুয়া তেতো মুখে রিহানের দিকে তাকালো। কে বলবে এই ছেলের বয়স 26? নিজের দুর্বলতা কাউকে দেখাতে ইচ্ছুক নয় মহুয়া। সবসময়কার মতো কণ্ঠে এঁটে রাখে ক্রোধ। এই সমাজে, পৃথিবীতে দুর্বল মানুষের অস্তিত্ব বেশি দিন টিকে থাকে না। এক প্রকার অস্তিত্ব টিকে থাকতে দেওয়া হয় না। মহুয়া কাঠিন্য কণ্ঠে বলল, আপনার ঠিক সময়ে বিয়ে হলে 2-3টা বাচ্চা থাকতো। আপনি কি এটা জানেন রিহান? কথাটি রিহানকে প্রভাবিত করতে পারল না, বরং রিহান নির্লিপ্ত কণ্ঠে বলল, সময় ফুরিয়ে যায়নি মহুয়া। আমার মাত্র বয়স 26। আমাদের বিয়ে হলে আমাদেরও বাচ্চা হবে। সো নো টেনশন। মহুয়ার ললাট ঈষৎ কুঁচকুলো। নির্লজ্জ জোরছাড়া কণ্ঠে কিভাবে বলল রিহান। মহুয়া চোখ বন্ধ করলো। এই জন্মে রিহানের যুক্তির সাথে পেরে উঠবে না। অতএব চুপ থাকা উত্তম। 11:40 অটো থামলো গাজীপুর চৌরাস্তার মোড়ে। যানজট লেগে প্রতিটি রাস্তায়। রিহান অটো থেকে নেমেই ওয়ালেট থেকে টাকা বের করে ভাড়া মিটিয়ে দিল। মহুয়া ধীরে অটো থেকে নেমে হ্যান্ডব্যাগ খুলল। অটোওয়ালাকে টাকা দিবে তার আগেই অটো হন হন করে হাতের নাগাল ছেড়ে বহুদূর চলে গেল। মহুয়া চোখ রাঙিয়ে রিহানের দিকে তাকালো। রিহান চোখে হেসে মহুয়ার ডান হাত খপ করে নিজের হাতের আজলায় নিয়ে বলল, বাসে উঠে রাগ দেখাবেন? আপনার চোখ রাগানো অন্য কেউ দেখুক আমি চাই না। ইচ্ছে করলে কালকের মতো আমার উপর হামলে পড়ে বুকে কিল ঘুষিও মারবেন, আমি মানা করব না। মহুয়ার লোহমায় চোখের ক্রোধ মিলিয়ে গেল। তবুও প্রাণপণে নিজের চোখ মুখে ক্রোধ মাখানোর চেষ্টা। ভিড় ঠেলে সামনে এগোতে লাগলো মহুয়া ও রিহান। সামনে এগিয়ে রোড পার হয়ে ময়মনসিংহ রোডে এসে থামলো। এখান থেকে বাস ধরতে হবে শ্রীপুরের। নিজ গতিতে ময়মনসিংহ রোডে বাস যাচ্ছে অহরহ। মহুয়া ওড়না আঁচলে নাক ধরলো। বাসের গন্ধ তার সহ্য হয় না ছোট কাল থেকে। তার কাছে মনে হয় হেঁটে চলা ভালো, তবুও বাস দিয়ে চলাফেরা না। মা সুস্থ থাকাকালীন বাসে কোথাও গেলে মায়ের কোলে মাথা রেখে যেত। মাঝে মধ্যে লেবু শুকে জার্নি করত। বাস চলতে চলতে হঠাৎ থেমে গেলে তার পেট যেন গুলিয়ে আসে। রাস্তায় যানজটে বাসে বসে এক জায়গায় থেমে থাকলে মাকে জড়িয়ে ধরে কত না কাঁদতো। একটা মাই সকল কিছু সহ্যের ক্ষমতা রাখে। এই জন্য তো কথায় বলে, পৃথিবীর মা ছাড়া কেউ আপন না। এই যে কয়েক মাসের আগের কথা, মহুয়াদের দোতলায় নতুন দম্পতি উঠেছিল। পরিবারের সংখ্যা বলতে দুজনেই। সদ্য বিয়ে যাকে বলে 6 মাস। বিয়ের 3 মাস থেকে সংসারে অশান্তি তাদের। স্বামী স্ত্রীকে ধরে মারধর করে। একটু 19-20 হলেই। স্বামী অবশ্য শিক্ষিত, তাতে কি? শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? একদিন ছেলেটা তার স্ত্রীকে মারতে মারতে আধামরা করে ফেলেছে। মেয়ের গণচিৎকারে মহুয়াদের ফ্ল্যাট বুঝি কাঁপছে। মহুয়া তখন ভাত খাচ্ছিল। মন ফেসবুকের নিউজ ফিড ঘুরছিল। মহুয়া খাওয়া থেকে উঠে সোফা থেকে ওড়না শরীরে জড়িয়ে দ্রুত পায়ে দোতলায় যায়। মন ফোন নিয়ে পিছু নেয়। দরজায় ঠক ঠক করার কিছু সময় পর মেয়েটা দরজা খুলে মহুয়াকে জড়িয়ে ধরে। মেয়েটা কাঁপছিল কি তীব্রভাবে। শরীরে দাগ নেই মারার মেয়েটার। মেয়েটার স্বামী মহিন এমনভাবে তার স্ত্রী তাকিয়াকে মারধর করে, শরীরে কোনো দাগ থাকে না। দেয়ালে মাথায় বাড়ি দেয়, আবার চুলের মুঠি ধরে টানে, গলায় ওড়না পিছিয়ে পেটে লাথি মারে, কখনো বা বুকে কিল ঘুষি। তাকিয়া কান্নারত অবস্থায় মহুয়াকে সেদিন বলে, আপু, আপনার ফোন হবে? বাড়িতে ফোন দিতাম। মহুয়ার কাছে তখন ফোন ছিল না। তার ফোন তার রুমে। মন ফোন এগিয়ে দিল। মেয়েটা ফোন হাতে নিল।
নাম্বার ডায়াল করলে পরপর কেটে দিল। মহুয়ার দিকে ফোন এগিয়ে দিল। মহুয়া তখন বলল, ফোন দাও তোমার পরিবারকে, আমি আছি। আর কতদিন এসব সহ্য করবে? ছেলের জাত হচ্ছে লাইয়ের, একটু লাই পেলে পুনরায় সুযোগ পেয়ে এসব করে। বাড়িতে ফোন দিয়ে কিছু হবে না আপু, কেউ গুরুত্ব দেয় না আমার কথার। কয়েকদিন আগেই তো গেলাম, মা নেই, 2 বছর হলো। মা থাকলে এসব সহ্য করতে হতো না। পৃথিবীতে মা যার নেই তার কেউ নেই আপু। হাউমাউ করে কাঁধে তাকিয়া মহুয়ার বুকটা সেদিন খা খা করে উঠে। মেয়েটা সত্যি বলেছে, পৃথিবীতে যার মা নেই তার কেউ নাই। একটা বাস থামলো মহুয়ার সম্মুখে। মহুয়া বাসে উঠলো। মহুয়ার পিছু পিছু রিহান বাসে উঠলো। মহুয়া জানালার সাথে সিটে বসলো। বাস প্রায় ভর্তি। মহুয়ার পাশের সিট এখনো ফিল আপ হয়নি। রিহান হেঁটে মহুয়ার পাশে বসলো। যদিও বা ফিল আপ হতো, রিহান ঠিক উঠাতো কোনো কায়দায়। গাড়ি চলতে শুরু করলো। মহুয়া চুপটি করে জানালার বাইরে তাকালো। মাথা ঘুরছে তার বেশ। মা যদি আজ থাকতো, কোলে মাথা রেখে চোখ বন্ধ করা যেত। দীর্ঘশ্বাস ফেললো মহুয়া। মা তার সাথে না থেকেও খারাপ অভ্যাস ধরিয়ে গেছে। হঠাৎ করে বাস থামতেই মহুয়ার পেট গুলিয়ে এলো। প্রচন্ড পরিমাণে ঘামছে মহুয়া। সূর্য মহুয়ার সাথে সাথে চলছে। রিয়ান ফট করে মহুয়ার মাথা বুকে ঠেলে নিল। অতঃপর বলল, চোখ বন্ধ করে রাখুন, ভালো লাগবে। কি বুঝদার ছেলেটা! কেমন করে বুঝে গেল তার শরীর খারাপ লাগছে, গা গুলাচ্ছে। মহুয়ার চোখে পানি এলো। প্রত্যেকটা মেয়ে তো এমন একজন পুরুষকে চায়, বলার আগে তার মনের গহীনের অব্যক্ত কথা আপনা আপনি বুঝে ফেলবে। মহুয়ার চোখ বুজে রিহানের বুকে ঘাপটি মেরে রইল। রিহান তার জিন্সের পকেট থেকে সফেদ রুমাল বের করে চিন্তিত অবস্থায় মহুয়ার ঘেমে একাকার মুখশ্রী মুছে দিতে লাগলো। এদিকে রিহানের শার্ট জুবুথুবু ঘেমে। চোখ মুখের ক্লান্তি দেখে ঠাউর করা যায় ছেলেটার বাসে যাতায়াত খুব একটা নেই। তবুও সামান্য পরিমাণের ভ্রুক্ষেপ নেই রিহানের। মহুয়ার শরীর এখন একটু ঠিক লাগছে। ছোটবেলার বদভ্যাস লালন করেই এলো এত দূর। বয়স 23-এ ঠেকলো, তবে স্বভাব 10 বছরের বাচ্চাই রয়ে গেল। রিহান বাসে ওঠা হকারি থেকে ঠান্ডা মোমের বোতল, সরিষা আম, পেয়ারা মাখা, স্প্রাইট কিনলো। মহুয়া বুকে মাথা রেখে চোখ বন্ধ রেখে দুজনের কথাবার্তা শুনছে। ছেলেটা পারেও বটে। মহুয়াকে নিজের বুক থেকে আলগা করে পানির বোতল খুললো রিহান। মহুয়ার পুনরায় মাথা ঘুরতে শুরু করলো। হাতের মুঠোয় পানি ঢেলে মহুয়াকে জানালার দিকে মুখ এনে পানি ছিটিয়ে দিতে নিলে মহুয়া ভরকানো কণ্ঠে বলল, বাসের সিট ভিজে যাবে। কি করছেন? কন্ট্রাক্টর রেগে বাস থেকে দুজনকে নামিয়ে দিবে। এটা আপনার না ভাবলেও চলবে, আমার ব্যাপারটি ভাবতে দিন। মহুয়ার কণ্ঠ মিলিয়ে এলো। ছেলেটা বড্ড একরোখা, জেদ বুঝি শরীরের রন্ধ্রে রন্ধ্রে। রিহান আবারও জানালার ধারে মহুয়ার মুখ এনে মুখে পানি দিল বেশ কয়েকবার। পানির ক্ষুদ্র কণা গলদেশ বেয়ে জামার গলা ভিজে গেল, কানের কিনারা ভিজে গেল। রিহান ব্যস্ত হাতে রুমাল দিয়ে মুখ মুছলো, চোখ মুছলো, চুল মুছলো। গলদেশে রুমাল ঠেকাতে নিলে হাত থেমে গেল। মহুয়াকে আদেশ সুরে বলল, বাকিটুকু আপনি নিজ হাতে মুছুন। মহুয়া মুছে নিল। রিহানের কোলে থাকা আম পেয়ারা মাখা পানির বোতল স্প্রাইট মহুয়ার হাতে এগিয়ে বলল, নিন কিছু খান, আপনার ভালো লাগবে। মহুয়া রিহানের দিকে তাকালো, চোখ যুগলে আজ ক্রোধ নেই। মহুয়া রিহানের হাত থেকে শুধু পানির বোতল নিল, অতঃপর কয়েক ঢোক খেয়ে নিল। রিহান গম্ভীর সুরে বলল, আমার পেয়ারা মাখা খাবেন না? মহুয়া চোখ মুখ খুঁজে কাঠিন্য কণ্ঠে বলল, না, কেন? কজ আমি প্রেগনেন্ট না। রিহানের চোখ মুখ অস্বাভাবিক হলো, অবাক কণ্ঠে বলল। মহুয়ার দৃষ্টি তীক্ষ্ণ করলো। লজিকটা একেবারে খাপছাড়া হয়ে গেছে। কি হতো যদি এক বাক্যে রিহানকে বলে দিত? আমি খাবো না রিহান। তাহলেই তো হতো। কি দরকার ছিল শুধু শুধু লজিক দেখানোর? মনে মনে মহুয়া নিজেকে গালমন্দ করতে লাগলো। এদিকে বিরক্ত মুখ করে ফেসবুকে চ্যাটিং করছে তুমিন। আর আজ পৃথিবীর সবকিছু বিরক্ত লাগছে। মনকে নিয়ে সে আজ বেশ চিন্তিত। 2 বছর হতে লাগলো মনকে সে পটাতে অর্থাৎ রিলেশনে রাজি করাতে পারলো না। 1 বছর আগে ফোনে কেঁদে ইমোশনাল টটকা হসপিটালের ভর্তির মিথ্যা নাটক করে অস্ট্রেলিয়া থেকে রিহানকে বাংলাদেশে আনলো। ভাইয়ের প্রতি তুমিনের বিশ্বাস ছিল তার প্রগাঢ়। ভাই আসলে নিশ্চয়ই কিছু একটা তার জন্য করবে। কিন্তু তার সব আশাতে ঠান্ডা বরফ পানি ঢেলে দেয় রিয়ান। শ্রীপুর বাঘের বাজারে নামলো মহুয়া ও রিহান। এখান থেকে ডানের রাস্তায় 10 মিনিট হাঁটলেই বঙ্গবন্ধু সাফারি পার্কের দেখা মিলবে। মহুয়া বাঘের বাজারের এক কিনারায় দাঁড়িয়ে হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে
কল লাগালো তার অ্যাসিস্ট্যান্ট স্বপ্নাকে। স্বপ্নার বোনের বাড়ি এখানে। মহুয়া চেয়েছিল এখানে দুদিনের জন্য হোটেল বুক করবে, কিন্তু স্বপ্না মহুয়াকে বলে, দিনকাল ভালো না ম্যাম, আমার শ্রীপুরে বোনের বাড়ি, সেখানে বরং আপনি থাকুন 2 দিন, অসুবিধা হবে না, আমি কল করে বলি। সকল কিছু বিবেচনা করে মহুয়া স্বপ্নার প্রস্তাবে রাজি হয়। আজ প্রথমে তার বোনের বাড়ি গিয়ে ফ্রেশ হবে, তারপর তদন্ত করতে বের হবে ভেবে রাখে মহুয়া। রিহানের দিকে এক পলক তাকালো সে। সে না হয় স্বপ্নার বোনের বাড়িতে থাকবে, কিন্তু রিহান ফিরে যাবে কি? স্বপ্না ফোন ধরার সাথে সাথে বলল, 1 ঘন্টা আগে আমার বোনের শাশুড়ি মারা গেছে ম্যাম, সে এখন অবস্থান করছে নীলফামারীতে। মহুয়ার কপালে ভাঁজ পড়ল। মৃত্যু হচ্ছে প্রত্যেকটা মানব মানবীর জন্য ধার্য। একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করতেই হবে, এই কথার উপর কিছুই বলা যায় না। মহুয়া ধীর গতিতে বলল। সমস্যা নেই, দেখছি আমি কি করা যায়। মহুয়া ফোন কেটে ব্যাগে ঢুকিয়ে রাখলো। গম্ভীর চিন্তায় মগ্ন থেকে ভাবতে লাগলো কি করবে এখন। 2 দিনের তদন্ত একদিনে করে বাড়ি যাবে, তাহলে যে অনেক রাত হবে। দ্বিধাদ্বন্দ্ব থেকে সিদ্ধান্ত নিল আজকে এই তদন্ত শেষ করে বাড়ি যাবে, যত রাতই হোক। রাত এখন 3টা। মহুয়া তার বেডরুমে পায়চারি করছে, মাথায় মগজ দপদপ করছে। শ্রীপুর থেকে 1 ঘন্টা আগে বাসায় ফিরেছে সে। শ্রীপুরে সবটা সময় রিহান তার সঙ্গে ছায়ার মতো ছিল। সারাদিনের এত জার্নির পর রাতে ঘুমানোর কথা থাকলেও সে ঘুমাতে পারছে না। সৈয়দ রহমানের পরিবারের সাথে কথা বলেছে সে আজ সামনাসামনি। বাড়ির কাউকে সন্দেহ না হলেও সৈয়দ রহমানের ছেলে সাব্বিরের উপর মহুয়ার সন্দেহ অঢেল জেগেছে। ছেলেটা আদালতে সাক্ষী দিয়েছিল তার বাবাকে খুন করার দিন সে ঢাকায় গিয়েছিল কাজের সূত্রে, কিন্তু আজ মহুয়া যখন পুনরায় প্রশ্ন তাকে করে, সে বলে বাবার খুনের দিন গাজীপুরে ছিল। দুরকম কথা। মহুয়ার বিশ্বাস মতিউর নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। এটা তো হয়ে আসছে বহু যুগ থেকে। খুনি অন্যায় করে পার পেয়ে যায় আর নির্দোষের হয় সশ্রম কারাদণ্ড কিংবা ফাঁসি। কোন দিক থেকে প্রমাণ সংগ্রহ করবে কুল কিনারা আজ মহুয়া খুঁজে পাচ্ছে না। সব জোট বাঁধছে। ফোন বেজে উঠল মহুয়ার তড়িৎ গতিতে। মহুয়ার ভ্রু কুঁচকে এলো। এত রাতে কে তাকে ফোন করবে? এত কিছু না ভেবে বিছানা থেকে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, আপনার ধারণা ঠিক মহুয়া, মতিউর চাচা নির্দোষ। সম্পত্তির জন্য তাকে খুন করা হয়েছে। আপনার ফেসবুকের ইনবক্সে আমি একটি ভিডিও সেন্ড করেছি। আশা করা যায় কেস নিয়ে আপনার আর মাথা ঘামাতে হবে না, আপনার ঘুম নষ্ট করতে হবে। রিহানের কণ্ঠস্বর। মহুয়া কলে থেকেই তার আইডির মেসেঞ্জারে ঢুকলো। 3 মিনিটের একটি ভিডিও। ঘুটঘুটে নিকোষ কালো অন্ধকার রুমে সাব্বির চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। শুধু যে বসেই আছে তা না, গগন চিৎকার সে মত্ত। পুলিশ এলোপাথারি সাব্বিরকে আঘাত করছে। সাব্বির বারংবার আহাজারি করে বলছে আর মারবেন না। পুলিশ বলছে তবে সবটা স্বীকার কর। সাব্বির কোনো মতে কিছুই স্বীকার করছে না। পুলিশ ক্রোধিত চোখ মুখে পুনরায় তাকে প্রহার করলো। সাব্বির চিৎকার করে বলল, আমি আমার বাবাকে মেরেছি, হ্যাঁ আমি সৈয়দ রহমানকে আমি খুন করেছি। তিনি সম্পদের ভাগ কিছুতেই দিতে রাজি হচ্ছিলেন না, তাই গলা টিপে মেরে দেই যাতে সে মরার পর জমাজমি ভাগাভাগি হয়। সে বেঁচে থাকলে এটা কিছুতেই সম্ভব হতো না। এতটুকু ভিডিও, তবুও মুহার উষ্ঠে ফুটে উঠল প্রাণোচ্ছল হাসি। চোখে মুখে চিন্তার ছাপ মুহূর্তেই গায়েব হলো। একটা পরিবার বেঁচে যাবে, মতিউর বেকসুর খালাস পাবে। এর থেকে আনন্দের কিছু হয় নাকি? মহুয়ার খুব ইচ্ছে জাগছে রিহানকে বড় করে থ্যাংক ইউ বলতে। এখন অবশ্য লজ্জাও লাগছে। ছেলেটার সাথে সে কখনো সুন্দর করে দুটো মিষ্টি কণ্ঠে কথা বলেনি। যতবার বলেছে গম্ভীর কটমট ক্রোধ সরে। ক্রোধের দেখা আজ মিলছে না মহুয়ার। না হলে কটমট করে গম্ভীর কণ্ঠে শোধানো যেত। থ্যাংক ইউ। মহুয়ার উষ্টের 2 প্রান্ত প্রসারিত হলো। কারণ ছাড়া মহুয়া আজ হাসছে চওড়া হাসি। গালের দুদিক আজ লাল আভা ছাড়াচ্ছে। মহুয়া ফোন কানে রেখেই আয়নার সামনে গেল। তার আজ ভীষণ লজ্জা লাগছে। কারণ কি? রিহান। নিজের মনের গোপন মোলায়েম সত্তাকে মহুয়া লুকায়িত করে রিহানকে কাট কাট কণ্ঠে বলল, এত রাতে ফোন করেছেন কেন? ঘুম নেই? সারাদিন কি মাছের মতো ভনভন করতে হবে? রিহান শব্দ করে হেসে উঠল। এত রাতে এই হাসির আওয়াজ শুনলে যে কেউ ধরে নিবে রাতে ভূত হাসছে। মহুয়ার কাট কাট কণ্ঠ মুহূর্তেই মিলিয়ে এলো। সে আবারও কঠিন মানবী হওয়ার প্রয়াস করলো। বলতে চাইলো, এইভাবে হাসবেন না, মাথায় পেইন হয়। তবে তার কাঠখোর রিহানের হাসিতে পুরে অঙ্গার হলো। এত মাধুর্যে ঠাসা হাসিকে কি কটু কথা বলা যায়? যায় না।
মহুয়ার সব ক্রোধ হাওয়ায় মিশে গেল। কণ্ঠে এলো শীতলতা, শীতল কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, ঘুমান, আর আমাকেও ঘুমাতে দিন। এই প্রথম রিহানকে এত শীতল স্বরে মহুয়া কিছু বলল। রিহানের বুক দ্রিম দ্রিম শব্দ করে উঠল। রিহান বুকের বাঁ পাশে হাত রেখে বলল, আপনি আপনি আমার কবে হবেন মহুয়া? মহুয়ার হৃদযন্ত্রের ক্রিয়ার গতি বেড়ে গেল। ধপাস ধপাস শব্দ করছে। বারংবার রিহানের কথায় লজ্জায় মিলিয়ে যাচ্ছে। মুস্কি মুস্কি হাসছে, গালে লাল আভা ছড়াচ্ছে। এটা কি প্রেমে পড়ার প্রথম ধাপ? মহুয়ার আশঙ্কা হলো রিহান নামক মানবের প্রেমে কি অবশেষে পড়েই গেল? তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। মহুয়ার রোজকারের অভ্যাস, সকাল 6টায় ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি খেয়ে ইউটিউবে গিয়ে গল্পের শহর চ্যানেলের গল্পের ভিডিও দেখতে বসা। আজও ঘুম থেকে উঠে খালি পেটে পানি খেলো। এখন সকাল 6টা 50। আজ ঘুম থেকে উঠতে তার সামান্য পরিমাণ লেট হয়েছে। এদিকে রিহান এখনো বিছানা থেকে উঠেনি। বড্ড ক্লান্ত লাগছে তাকে। রিহানের রুমে ঘুরঘুর করছে তুমিন। ভাইকে শেষবার ম্যানেজ করার চেষ্টা। রিহান চোখ বন্ধ থাকা অবস্থায় তুমিনের অস্তিত্ব অনুভব করলো। তুমিনকে আজও চিন্তিত লাগছে। সে ধপ করে রিহানের পায়ের কাছে বসে পড়ল। রিহানের কপালে ভাঁজ পড়ল, তবুও চোখ খুলল না। তার আজ অনেক দিন পর ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে। ইচ্ছেটা অতি গুরুতর। সে সচরাচর ড্রিঙ্ক করে না। আগে অবশ্য এটা ছিল তার নিত্যদিনের সঙ্গী। এই খারাপ অভ্যাসটা সে পুরোপুরি ছাড়ার চেষ্টা করছে অনেক দিন আগে থেকে। তবুও ভুল ভবিষ্যৎ গিলে ফেলে। রিহান আজ নিয়ত করে নিল আজ সে ড্রিঙ্ক শুয়েও দেখবে না। খাওয়া তো দূরের কথা। রিহান হুট করে বলে উঠল, কি হয়েছে সকাল সকাল তুই আমার রুমে? তুমি মুহূর্তে রিহানের পা ধরলো। পা টিপে দেওয়ার মতো পুরো পা হাত দিয়ে টিপতে শুরু করলো। রিহান ভ্রু কুঁচকে ফেললো, বিছানা থেকে উঠে বসলো, বিরক্ত সুরে বলল, কি হয়েছে তোর? কথা নেই বার্তা নেই, পা টিপছিস? তুমি জানো আমি কেন এসেছি ব্রো? তোর এটাও জানা উচিত আমি কোনো হেল্প তোকে করব না। তুমিনের মুখমণ্ডলে আধার নেমে এলো। রিহান পুনরায় বলল, কারোর সাথে অতীতে অন্যায় করলে ভবিষ্যতে সেই অন্যায়ের ফল ভুগতে হয়, জানিস তো? আজ তুই ভুগছিস। তুই অন্যায় করেছিস, কঠোর অন্যায়। একটা কিংবা দুটো নয়, পরপর অনেকগুলো, যার ক্ষমা হয় না। বিদায় আমি তোকে কোনো হেল্প করব না। আমি সত্যি ভালোবাসি মনকে ব্রো। প্লিজ তুমি একটু মনকে বুঝাও। তুমি বললে ও ঠিক বুঝবে। ভালোবাসি এই কথাটা আর কয়জন মেয়েকে বলেছিস তুমি? তুমি ছোট করে ঢোক গিলে নিল। পরিস্থিতি স্বাভাবিক লাগছে না। তবুও মিনমিন কণ্ঠে বলল, অনেক মেয়েকেই বলেছি ব্রো। রিহান বিছানা থেকে উঠে পড়ল। ব্যস্ত পায়ে বারান্দা থেকে তোয়ালে গলায় পেঁচিয়ে নিল। তুমিন বেকুল হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে। রিহান ওয়াশরুমে ঢোকার আগে গম্ভীর কণ্ঠে বলল, কত মেয়েকে তুই ভালোবাসি কথাটা বলেছিস? আজ যে মিথ্যা বলছিস না, তুই মনকে যে সত্যি ভালোবাসিস, আমি বিশ্বাস কিভাবে করব? তুই মনকে অন্য সব মেয়েদের মতো ছুঁড়ে ফেলবি না? তার তো কোনো নিশ্চয়তাও তোর কাছে নেই। তুই যেমন আমার ভাই, বোন আমার ছোট বোন। আমি ভাই হয়ে কখনো চাইবো না আমার বোন অসুখে থাকুক, খারাপ থাকুক, দূর থাক মনের থেকে। এইবার অন্যায় করলে তুই ছাড় পাবি না, মনে রাখ। বাড়ি থেকে খবর এলো তুমিন বিষ খেয়েছে। রিহান সে সময়ে বিদেশে অবস্থান করছিল। বাবার সাথে এতটাই তার মনোমালিন্য বেড়ে গিয়েছিল যে রিহান ভুলেই বসেছিল বাংলাদেশে তার বাড়ি আছে, ঘর আছে, মা আছে, ভাই আছে। সেই রাতে রিহান বাংলাদেশে এলো। এয়ারপোর্ট হতে সোজা হসপিটালে গেল। তুমিন চোখ বন্ধ করে সফেদ রঙের বিছানায় শুয়েছিল। আফরোজ ছেলের পাশে বসেছিলেন। রিহান দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো। রিহানকে দেখা মাত্রই আফরোজ বিছানা থেকে উঠে রিহানকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কতদিন কত বছর পর তার দুধের বাচ্চার সাথে দেখা। বারংবার রিহানের কপালে হাতালেন, চুল হাতালেন, ললাটে চুমু খেলেন। পুনরায় চুমু খেয়ে বললেন, আমার দুধের বাচ্চা। রিহান অশ্রুসিক্ত চোখে মায়ের দিকে তাকালো। ছোট থেকে আফরোজ ছেলেকে দুধের বাচ্চা বলে ডাকে। এতে অবশ্য রিহান আগে লজ্জা পেত। ইন্টারে উঠে তখনও দুধের বাচ্চা বলে মা তাকে ডাকে। এই নিয়ে বন্ধুমহল তাকে কি যে খেপাতো। রিহান মায়ের প্রতি গোসা হতো। পৃথিবীতে কত সুন্দর সুন্দর নাম আছে, তবুও মাকে কেনই বা দুধের বাচ্চা বলতে ডাকতে হবে? তবে কালের ভেদে এখন রিহান বুঝতে সক্ষম, প্রত্যেকটা মায়ের কাছে সন্তান আজীবন শিশুই থাকে, মায়ের চোখে বড় হয়ে উঠে না। বড্ড ক্লান্ত লাগছে তোমাকে আম্মু। নিশ্চয়ই সারাদিন না খেয়ে হসপিটালে ঘাপটি মেরে আছো। এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবে।
উৎকণ্ঠা স্বরে শুধালো রিহান। আফরোজ সকাল থেকে তুমিনের সঙ্গে শাসন করার মতো একমাত্র মহিদুল মির্জা ছিলেন, যিনি দুদিন আগে চিটাগং গিয়েছেন। আফরোজ ছেলের কথায় হাসলেন। ছেলের চুল এলোমেলো করে শুধালেন, এখন তুই এসে গেছিস, আর এমনটা হবে না, সবটা এবার নিজ হাতে তুই দেখবি। মাকে বুঝিয়ে বাড়ি পাঠালো রিহান। স্ত্রীর পা গতিশীল করে তুমিনের পাশে বসে। তুমিনের চোখ মুখ উজ্জ্বল তখন। সে জানতো বুঝি তার এমন কথা শুনলে তার ভাই আসবেই। রিহান গম্ভীর কণ্ঠে বলল, এমনটা করার কারণ কি? আমাকে বলা যায় তুমি? কি এমন হলো যে তুই আত্মহত্যা করতে গেলি? তুমিনের উষ্ঠে খুশির অস্তিত্ব মিলল। সে গদগদ করে বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি ব্রো। মেয়েটা আমায় পাত্তা দেয় না, বরং হুমকি দেয় ডিস্টার্ব করলে আমার নামে মামলা করবে। তার বড় বোন আবার অ্যাডভোকেট। কিছুতেই মেয়েটাকে আমি মানাতে পারছিলাম না, বিধায়। মনোযোগ সহকারে রিহান তুমিনের কথাগুলো শুনলো। রিহানের একটা ব্যাপার বোধগম্য হলো না, মেয়েটা তুমিনকে কেন পাত্তা দিবে না। সে তো দেখতে সুদর্শন, ভালো পরিবার, তবে কেন রিজেক্ট করছে তুমিনকে? রিহান ভাইকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, তুই সুস্থ হয়ে নে, তারপর দুজনে যাব হাই মেয়েটার সাথে দেখা করতে। মেয়েটার নাম কি? মুন। বাহিরে চেঁচামেচির আওয়াজ। হসপিটালের কক্ষে এসে উপসে পড়ছে। রিহানের ভ্রু কুঁচকে এলো। স্ত্রী হয়ে 10 মিনিট তুমিনের সাথে কথা হলো না। পর মাঝে হট্টগোল। রিহান বসা থেকে উঠে কক্ষের ভিতর থেকে বলল, কি হয়েছে? এত চেঁচামেচির আওয়াজ আসছে কেন? তুমিনের কক্ষের বাহিরে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। কোত্থেকে কোন বিপদ আসে বলা যায় না, বিধায় মহিদুল মির্জা দূরে থেকেই ছেলের কক্ষে সিকিউরিটির ব্যবস্থা করেন। একটা মেয়ে দাঁড়িয়ে কক্ষের বাহিরে। গার্ড রেগে মেগে বলল, এই মেয়ে তুমিন স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আমি দিচ্ছিলাম না বলে চেঁচামেচি শুরু করেন স্যার। রিহান মেয়ের দিকে তাকালো, গম্ভীর স্বরে বলল, নাম কি? সাথে। রিহান আর সাথে সাথে কথা বাড়ালো না। ব্যস্ত পায়ে তুমিনের কক্ষে ঢুকে গেল। তুমিনকে বলল, সাথীকে তুমি? কি হয় তোর? তুমিন ভয় পেয়ে গেল প্রায়। তোতলানো কণ্ঠে বলল, "আ, আমায় পছন্দ করতো প্রো, আর কিছুই না।" রিহানের সন্দেহ হলো, তবুও শান্ত কণ্ঠে বলল। আচ্ছা। এর মাঝে দিন কয়েক কেটে গেল। হসপিটাল থেকে তুমিনকে বাড়িতে নেওয়া হলো। এর মধ্যে রিহান তুমিনের ব্যাপারে খোঁজ খবর নিল। তার নামে বেশ কিছু কথা বেরিয়ে এলো। অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল তুমিনের। অনেক মেয়ের সাথে টাইম পাসও করেছে সে। একটা সম্পর্কও টিকেনি। সাথী তার এক্স গার্লফ্রেন্ড। মেয়েটা তুমিনকে ভালোবাসতো, তবে শেষ অবধি রিলেশন টিকে না। তবে গত 1 বছর থেকে তুমিন এসবে নেই। ভালো সংবাদ, রিহান এটাও জেনে গেল তুমিন আত্মহত্যা করার চেষ্টা করেনি। সে মিথ্যা নাটক করেছে তাকে বাংলাদেশে আনার জন্য। রিহানের রাগ করার হলেও রাগ করে না। তুমিনের মাঝে ভালো লক্ষণের দেখা মিলেছে। হয়তো মনের মাধ্যমেই তুমির জীবনে সুন্দর পরিবর্তন ঘটবে। তুমিনের সঙ্গে বের হলো রিহান। এমন হাবভাব তুমিনের ব্যাপারে সে কিছু জানে না। রিহানের ইচ্ছে সে মনকে নিজ চোখে দেখবে। দেখা উচিত। যে মেয়ে তার ভাইকে বাজাচ্ছে এইভাবে, তার সাথে দেখা না করে থাকা যায় আদৌ? মনের দেখা মিলল স্কুল গেটে। পাশে তার এক মেয়ে হাত ধরে। স্কুল ছুটির টাইম। সারি সারি ছেলে মেয়ে বের হচ্ছে স্কুল থেকে। রিহান গম্ভীর হয়ে চারদিক অবলোকন করে। তার ভাই বাচ্চা একটা মেয়ের প্রেমে পড়লো। স্কুল দেখে বুঝে গেল অল্প বয়স, তাই হয়তো মেয়েটা তুমিনকে প্রাধান্য দিচ্ছে না। মন সবে গেট থেকে বের হচ্ছিল। তুমিনকে দেখা মাত্র তার বড় বোন মহুয়াকে ফট করে বলল, আপু আপু, দেখ, এই ছেলেই প্রতিদিন আমায় ডিস্টার্ব করে। জানো কি বলে? সে বলে সে নাকি আমায় ভালোবাসে। আমায় নাকি সে ভালোবাসে। কথাটা উল্টে বলল মন। ভয়ে তুমিন ভাইয়ের পিছনে লুকালো। মহুয়া হন হন করে রিহানের পানি এলো। নাক কাঁপছে তার মৃদু। কটমট করে মহুয়া বলল, লজ্জা করে না? যে বয়সে বিয়ে করে সংসার করার কথা, সেই বয়সে আপনি আমার বোনকে উপতত্ত্ব করেন? বেয়াদব ছেলে। রিহানের ললাটে ভাঁজ পড়ল। মন যখন হাত দিয়ে তুমিনকে ইশারা করে, রিহান ছিল তুমিনের পিছনের দিকটায়। তুমিন সরে যেতে রিহানকে তুমিন ভেবে বসে মহুয়া। অপলক চোখে মহুয়ার দিকে তাকিয়ে থাকে রিহান। এর আগে এমন রাগান্বিত কটমট স্বর কোনো মেয়ের থেকে এমন কথা শোনেনি। বিদেশি মেয়েদের কথা হয় মিষ্টি, কথায় কথায় বেবি, ডার্লিং, সুইট হার্ট, এইসব শুনে এসেছে। তবে মহুয়ার মাঝে ব্যতিক্রম কিছুর দেখা মিলল। রাগে রীতিমতো নাক কাঁপছে মেয়েটার। দু আঁখি যুগলে আকাশ সম ক্রোধ। বুক দ্রিম দ্রিম শব্দ করে উঠল রিহানের। এ কি প্রেমে পড়ার ইঙ্গিত?
ইদানিং মহুয়ার রিহানকে দেখলে লজ্জা লাগে, লজ্জায় গালে রক্তিম আভা ধারণ করে। এইটুকুতে সীমাবদ্ধ নেই, এখন তার রিহানের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছে করে। রিহানকে দেখলে এখন তার চোখে ক্রোধের অস্তিত্ব থাকে না, গলায় কঠোরতা আসে না, আসে শীতলতা। এছাড়াও সারাদিন নিজেই একা একা মুচকি হাসে। নিজের প্রতি মহুয়া ভীষণ চিন্তিত। রিহানের সামনে যেতেও এখন তার লজ্জা লাগে, ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়। এক প্রকার ভয়ে মহুয়া রিহানকে দিন চারেক ধরে এড়িয়ে চলছে। রিহান ফোন করলে ধরছে না, যতই কঠোর চোখ মুখ করে রিহানের সামনে দাঁড়াক, রিহানকে দেখা মাত্র তার মাঝে তুমুল পরিবর্তন ঘটে। মহুয়ার এরূপ ব্যবহারে রিহান ভীষণ অসন্তুষ্ট। এর একটা বিহিত আজ সে করবে। জর্জ কোর্টের প্রথম গেটের সামনে এসে দাঁড়ালো রিহান। আজ শহীদ রহমানের মামলার রায় বেরিয়েছে। মহুয়া এবার মামলায় জিতেছে। একটু পরই বের হবে মহুয়া আদালত থেকে। তার কাজ আজ ধরবে মহুয়াকে, সেটাও হাতে নাতে। কংগ্রাচুলেশন মহুয়া। মহুয়ার সাথে হ্যান্ডশেক করতে করতে বলল সমীকরণ। মহুয়া হালকা হেসে বলল, থ্যাংক ইউ মিস্টার সমীকরণ। কালো রঙের কোট এক হাতে নিয়ে অন্য হাতে ফাইল নিয়ে পুনরায় মহুয়া বলল, যেতে হবে এখন আমার মিস্টার সমীকরণ, অন্য একদিন আমাদের কথা হবে। শিওর। সমীকরণ দূর থেকে মহুয়ার যাওয়া দেখলো। কোর্টে যতই মহুয়া তার বিপক্ষের উকিল হোক না কেন, মহুয়াকে তার ভীষণ ভালো লাগে। মহুয়া ব্যস্ত ভঙ্গিতে কোর্টের প্রথম গেটের একটু দূরে দেখলো রিহান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মহুয়ার মুহূর্তে চেহারার পরিবর্তন ঘটলো, ঠোঁট প্রসারিত হলো। লজ্জা লাগছে তার কারণ ছাড়া। আজকেও সে রিহানের চোখ ফাঁকি দিল। কোর্টের দ্বিতীয় গেট দিয়ে বেরিয়ে গেল। মাই সান, তোমার গার্লফ্রেন্ডের কি খবর? বলল মহিদুল। চ্যাপ্টা বোতল থেকে এক গ্লাস হুইস্কি নিয়ে পুনরায় পান করলো মহিদুল মির্জা। নেশা আজ তার একটু বেশিই চড়ে গেছে। রিহান তার ড্যাডের দিকে তাকালো, মুখ আধার করে বলল, আমার গার্লফ্রেন্ড নেই ড্যাড। মহুয়া কে তাহলে মাইসান? মাই লাভ। গুড। তা কবে বিয়ে করছো, কিছু ভেবেছো? সময় হলে করবো ড্যাড। রিহান চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। মাথা তার ঘুরছে, স্থির পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, ঢুলাঢুলি করছে। টেবিলে থাকা ফোন জিন্সের প্যাকেটে ঢুকিয়ে নিল। তুমিন ব্যস্ত পায়ে এসে রিহানকে ধরে বলল, কোথায় যাচ্ছ ব্রো এই অবস্থায়? তুমি ড্রাং। তোর ভাবির কাছে। আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো, ছাড় আমায়, যেতে দে।